সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব সেনাপ্রধান তারেক রহমান গোপন সমঝোতা, নির্বাচন ইঞ্জিনিয়ারিং নাকি বাংলাদেশে ফের সেনা অভ্যুত্থান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচনে ভয়ঙ্কর গোলমালের ইঙ্গিত, যুদ্ধ প্রস্তুতিতে সেনা তবুও আতঙ্কিত হিন্দুরা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কারচুপির নির্বাচন জঙ্গিদের উত্থান ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য হুমকি, সজীব ওয়াজেদ জয়, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশে বিএনপি জামাত জোট সরকার হবে, হাসিনা পুত্র জয়ের গুরুতর দাবি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব জামায়াত নেতার গর্ভবতী স্ত্রীর পেটে বিএনপি সন্ত্রাসীদের লাথি, সভ্যতার জঘন্যতম কলঙ্ক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগবে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভোটের মুখে উত্তরপাড়ায় এক আশ্চর্য নিস্তব্ধতা। সেনা ছাউনি সবসময় নিস্তব্ধ থাকে ঠিকই, কিন্তু বাংলাদেশের সেনানিবাসের এই নিস্তব্ধতা বেশ রহস্যময়। আর এই নিস্তব্ধতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে ভোটের যখন বাকি আর মাত্র 6 দিন, সেই সময় উত্তরপাড়া আচমকাই যে শব্দ বাক্যহীন হয়ে গেল। বাহিনী যে আড়াআড়িভাবে বিভক্ত তার নতুন করে বলার দরকার পড়ে না। একটি পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে, অপর পক্ষ রয়েছে জামাতের পক্ষে। কিন্তু বাহিনী যেহেতু সুশৃঙ্খল, তাই এই আড়াআড়ি ভাগ হওয়ার বিষয়টি চোখে পড়ে না। এখন প্রশ্ন, ভোটের আগেই কি সেনাপ্রধান ওয়াকার ক্ষমতা দখল করবেন? তবে সেনাপ্রধান ওয়াকার কিন্তু বেশ সতর্ক রয়েছেন, তার কারণ রয়েছে। সতর্ক থাকার কারণ, সেনাবাহিনীতে তদারকি সরকার কিছু রদবদল ঘটাতে চাইছেন। জেনারেল ওয়াকার ইউনুসের সিদ্ধান্ত কার্যকর করতে নারাজ। সর্বশেষ সিজিএস জেনারেল শামীম এলপিআরে চলে যাওয়ার আগে এই পদে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়। অন্যদিকে কোয়ার্টার মাস্টার জেনারেলকে পিএসও পদে নিয়োগ করার চেষ্টা করেন তদারকি সরকার প্রধান। সেনাপ্রধান ওয়াকাল এই দুই নিয়োগে প্রবল আপত্তি তোলেন, কারণ তিনি জানতেন এই দুটি নিয়োগ মানে তার ক্ষমতা ছাঁটাই করা। আর সেটা হলে বাহিনীর হ্রাস কার্যত মোহাম্মদ ইউনুসের হাতে চলে যাবে। সেটা কোনোভাবেই হতে দিতে চাইছেন না সেনাপ্রধান ওয়াকার। ঢাকা ক্যান্টনমেন্টে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কিছুদিন গাজীপুরে 3 বাহিনীর প্রধান স্থানীয় প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করেন। মূলত নির্বাচন কিভাবে শান্তিতে ও নির্বিঘ্নে করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সূত্রের খবর, বৈঠকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম ও পোশাক পরিবর্তন নিয়ে বাদানুবাদ হয়। এদিকে বাংলাদেশে ভোটের মুখে বিভিন্ন দর্জির দোকানে সেনাবাহিনীর পোশাকের আদলে পোশাক তৈরির কাজ চলছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। উদ্দেশ্য, ভোটের দিন ওই পোশাক পরে নির্বাচনকে প্রভাবিত করা। অনেকে মনে করছেন র্যাবের নতুন পোশাক নিয়ে সমস্যা তৈরি হবে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নৌবাহিনী বিশেষ পদক্ষেপ করতে চলেছে। তারা 7টি যুদ্ধজাহাজ স্ট্যান্ড বাই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন হল, ভোটের সঙ্গে যুদ্ধজাহাজ স্ট্যান্ড বাই রাখার কি কোনো সম্পর্ক আছে? নৌসেনা কি মনে করছে বাংলাদেশ ভোটের দিন মায়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটতে পারে? ভারত বঙ্গোপসাগর দিয়ে এসেছে, ভোটের দিন কোনো গোলমাল বাঁধাতে পারে? এদিকে নতুন সিজিএস কে হবেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এই ইস্যুতে তদারকি সরকার প্রধান ইউনুস এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। আপাতত সিদ্ধান্ত হয়েছে নতুন সরকার কাউকে সিজিএস পদে নিয়োগ করবেন। খলিলুর রহমানের সঙ্গে ওয়াকারের সম্পর্ক আদায় কাজকলায়। খলিলুর যেটা বলবেন ঠিক তার উল্টোটা বলবেন ওয়াকার। সাম্প্রতিক অতীতে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। একটি সূত্র বলছে ওয়াকার ক্যান্টনমেন্টে ঘন ঘন বৈঠক করছেন। তিনি বলেছেন 12 তারিখের ভোট হবে অবাধ ও সুষ্ঠু। ভোটে কারচুপি রুখতে তার ইউনিট সর্বোচ্চভাবে চেষ্টা চালিয়ে যাবে। এখন প্রশ্ন, যে সেনা সবসময় চায় ক্ষমতা দখল করতে, সেই সেনার এমন কি হলো যার জন্য তারা অবাধ ভোটের পক্ষে সওয়াল করছে? সূত্রটি বলছে সেনাবাহিনী যে কোনো মূল্যে আওয়ামীকে প্রতিহত করতে চাইছেন। আওয়ামী লীগ যাতে কোনোভাবে ক্ষমতা দখল করতে না পারে তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন, আমি আমার ড্রয়িং রুমে এমন কাউকে আমন্ত্রণ করতে পারি না যে আমায় হত্যা করতে পারে। ফলে এক তপ্ত পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি সেনাবাহিনী কিভাবে ভোটে নিরাপত্তা প্রদান করবে সে ব্যাপারেও রণনীতি তৈরি করছেন।
তবে এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে ওই একই দিনে অনুষ্ঠিত হতে চলা গণভোট, যা নিয়ে ইউনূস সরকার এবং তাদের সমর্থনকারীদের মধ্যে সবচেয়ে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সূত্রের খবর, এবারের ভোট যে শান্তিপূর্ণ হবে না তার আজ বিদেশি রাষ্ট্রগুলি আগেই পেয়ে গিয়েছে। যেমন ঢাকায় অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের কার্যালয় থেকে জারি করা সাম্প্রতিক ট্র্যাভেল অ্যাডভাইজারি বেশ কড়া ভাষা প্রয়োগ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশের আসন্ন নির্বাচন তার আগে পরের কয়েকটা দিন অত্যন্ত সংবেদনশীল। এই সময়কালে বাংলাদেশে ভোট প্রচারে অশান্তি সৃষ্টি হবার যেমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তেমনি বাংলাদেশের মন্দির, মসজিদ, গির্জার মতো ধর্মীয় স্থানেও নাশকতার আশঙ্কা করা হয়েছে, যা নিয়ে প্রবল কৌতূহলের সৃষ্টি হয়েছে কূটনৈতিক মহলে। আবার ভারত সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশে হাইকমিশন ও উপহাইকমিশনে কর্মরত আধিকারিকদের পরিবারের লোকজনকে দেশে ফিরিয়ে এনেছে। একই সঙ্গে বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় কর্মরত ভারতীয়দেরও দেশে ফেরার পরামর্শ দিয়েছিল। এটা কার্যত নজিরবিহীন পদক্ষেপ ছিল ভারতের। তারপর থেকেই কূটনৈতিক মহলে জল্পনা চলছিল, বাংলাদেশে নির্বাচন ঘিরে কি কোনো বড় ধরনের অশান্তির আশঙ্কা করছে বিদেশি রাষ্ট্রগুলি। যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষাধিক সেনা সদস্য আধিকারিককে ময়দানে নামানো হচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীকে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে। তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী কোনো পক্ষকেই সমর্থন করবে না। কিন্তু বেশ কয়েক জায়গা থেকে খবর আসছে, সেনাবাহিনীর সদস্যরা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য নাগরিকদের কাছে প্রচার করছেন, কোথাও কোথাও হুমকি পর্যন্ত দিচ্ছেন। এখান থেকেই আশঙ্কা তৈরি হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকরা যদি ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে গোলমাল বাঁধতে বাধ্য। আবার সে দেশের সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যারা সেনাবাহিনীর ওপর ভরসা করেছিলেন তারা এখন আশঙ্কিত। 1,10,000-এর বেশি সেনা সদস্য যদি ভোটের কাজে মাঠে ময়দানে থাকেন, তাহলে পরিস্থিতি কী হতে পারে। আরও জানা যাচ্ছে, নৌবাহিনীও নাকি গোটা 10 টহলদারি জাহাজ তৈরি রাখবে ভোটের নিরাপত্তাজনিত কারণে। আরও জানা যাচ্ছে, নৌবাহিনীও নাকি গোটা 10 টহলদারি জাহাজ তৈরি রাখবে ভোটের নিরাপত্তাজনিত কারণে। আবার সেনাবাহিনীর হেলিকপ্টার পরিবহন বিমানগুলিকেও কাজে লাগানো হচ্ছে। এই নিরাপত্তার বহর দেখে ওয়াকিবহল মহলের আশঙ্কা, ভোট নাকি ছোটখাটো কোনো যুদ্ধ বাঁধছে বাংলাদেশে। এদিকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও সাংবিধানিক গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে চরম রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের মধ্যে এক ভার্চুয়ালি ভাষণে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন সজীব ওয়াজেদ। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে একটি পরিকল্পিত প্রহসন হিসেবে অভিহিত করে তিনি সতর্ক করেছেন যে এটি প্রগতিশীল শক্তিকে নির্মূল করে মৌলবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর একটি অপপ্রয়াস। সংখ্যালঘু নির্যাতন ও উগ্রবাদী শক্তির পুনরুত্থান বিষয়ক একটি বইয়ের আলোচনা সভায় সজীব ওয়াজেদ অভিযোগ করেন, নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি ত্রুটিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে প্রগতিশীল কণ্ঠস্বরগুলোকে কোণঠাসা করছে। তিনি বলেন, দেশের বৃহত্তম ধর্মনিরপেক্ষ দল আওয়ামী লীগকে সন্ত্রাসবিরোধী আইনের দোহাই দিয়ে 2025 সালের মে মাসে নিষিদ্ধ করার মাধ্যমে নির্বাচনকে বিএনপি ও জামায়াত-ই-ইসলামীর একপেশে লড়াইয়ে পরিণত করা হয়েছে। উল্লেখ্য, 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে আছেন এবং তার অনুপস্থিতিতে একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সজীব ওয়াজেদ দাবি করেন, আওয়ামী লীগের এখনও 11% গোপন জনসমর্থন রয়েছে এবং আরও 15-20% ভোটার হুমকির মুখে নীরব রয়েছেন। সজীব ওয়াজেদ তার বক্তব্যে জামায়াত-ই-ইসলামীকে শক্তিশালী করার ঝুঁকির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ঐতিহাসিকভাবে জামায়াতের সমর্থন কম থাকলেও বর্তমান রাজনৈতিক শূন্যতায় তারা সুবিধাজনক অবস্থানে আছে। জামায়াতকে মডারেট হিসেবে মানতে নারাজ জয় বলেন, নারী অধিকার ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের বিরুদ্ধে দলটির অবস্থান অত্যন্ত স্পষ্ট ও বিপজ্জনক। নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট প্রথাটি মূলত জালিয়াতির একটি বড় হাতিয়ার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জামায়াত ও গণভোটের পক্ষে আগে থেকেই পূরণ করা ব্যালট পাঠানোর ভিডিওর বরাদ্দ দিয়ে তিনি বলেন, কৃত্রিমভাবে ভোটার উপস্থিতি বেশি দেখিয়ে এই নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হবে, যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে। সজীব ওয়াজেদ সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জুলাই সনদের সংস্কারগুলোর মাধ্যমে ক্ষমতাকে খণ্ডিত করতে চায়, যাতে কোনো একক দল শক্তিশালী হতে না পারে।
তার মতে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে থাকা আইনি জটিলতাকে ঢাল হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র এমন একটি পুতুল সরকার বসাতে চায় যাকে তারা সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। নির্বাচন পরবর্তী বাংলাদেশের এক ভয়াবহ চিত্র অঙ্কন করে তিনি বলেন, একটি দুর্বল ও বিদেশি প্রভাবাধীন সরকার জামায়াত এবং পাকিস্তানের মতো বহিঃশক্তির জন্য অবাধ ক্ষেত্র তৈরি করবে। এর ফলে 2024 সালের আগস্ট থেকে শুরু হওয়া সংখ্যালঘু নির্যাতন আরও তীব্র হতে পারে। আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে ভারতের জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশে উগ্রবাদীদের ক্ষমতায়ন ভারতের উত্তর পূর্ব সীমান্তের স্থিতিশীলতা নষ্ট করবে এবং পুনরায় বিদ্রোহ ও সন্ত্রাসবাদের পথ প্রশস্ত করবে। এটি আওয়ামী লীগের 17 বছরের শাসনামলের স্থিতিশীলতাকে চিরতরে নস্যাৎ করে দেবে। বক্তব্যের শেষে সজীব ওয়াজেদ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তিগুলোকে 12 ফেব্রুয়ারির নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ নয় বলে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগ হারিয়ে যাবে না, এটি এখনও কোটি কোটি মানুষের প্রগতিশীলতার প্রতীক। তবে আন্তর্জাতিক চাপ না থাকলে বাংলাদেশ দীর্ঘমেয়াদে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের অন্ধকার যুগে নিমজ্জিত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এদিকে জামাতে ইসলামী ও বিএনপি আসন্ন বাংলাদেশ নির্বাচনে ব্যাপক কারচুপি করবে বলে দাবি করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার সন্ধে আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার একটি বই আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন আদতে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং একটি সাজানো প্রহসন। জয় বলেন, এটা কোনো নির্বাচনই নয়, ফলাফল আগেই ঠিক করা আছে, মানুষ ভোট দিক বা না দিক তাতে কিছুই বদলাবে না। তার অভিযোগ, নির্বাচনের পরে জামাত পূর্ণ স্বাধীনতা পাবে, যা বাংলাদেশে সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে এবং ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠবে। তিনি আরও বলেন, পাকিস্তান বাংলাদেশে যা খুশি তাই করার সুযোগ পাবে, এর সরাসরি প্রভাব পড়বে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে। এটা ভারতের জন্য অত্যন্ত গুরুতর নিরাপত্তা ঝুঁকি। জয়ের দাবি, নির্বাচনের পর কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তার কথায়, বিএনপি প্রায় 150টি আসন পাবে, জামাত পাবে প্রায় 120টি আসন, তারা একসঙ্গে সরকার গঠন করবে। তিনি অভিযোগ করেন, কোটি কোটি জাল ব্যালট ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করা হবে, কারণ বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে যাবে না। জয় বলেন, এই নির্বাচন একতরফা, কারণ শুধু আওয়ামী লীগ নয়, কার্যত সব প্রগতিশীল রাজনৈতিক দলকেই নিষিদ্ধ বা কোণঠাসা করা হয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, দেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টির দফতরে হামলা চালানো হয়েছে, বহু নেতা কারাবন্দী, অনেকের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে এবং তাদের নির্বাচনী প্রচার করতে দেওয়া হচ্ছে না। জয় সাধারণ মানুষকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনি ভোট দিলে এই প্রহসনকে বৈধতা দেবেন, ভোট না দিলেও ফল বদলাবে না। তার অভিযোগ, জামাত বাংলাদেশকে একটি উগ্র ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চায়। জয় বলেন, বাংলাদেশে এর আগেও মানুষ জামায়াতের সমর্থিত শাসন দেখেছে। আপনারা দেখেছেন আল কায়েদার অপারেটররা কিভাবে সেখানে অবাধে কাজ করেছে, লস্করে তৈবার কমান্ডাররা জনসভায় বক্তৃতা দিয়েছে। এটাই বাস্তবতা, আর ভারতের এটা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হওয়া উচিত। তিনি আরও দাবি করেন, বিএনপি ও তার নেতা তারেক রহমান আমেরিকার চাপে সংবিধানের জন্য গণভোটে সম্মত হয়েছেন। জয়ের বক্তব্য অনুযায়ী এতে প্রধানমন্ত্রীর ক্ষমতা দুর্বল হবে এবং বাংলাদেশে শক্তিশালী একক দলীয় সরকার গঠন প্রায় অসম্ভব হয়ে পড়বে, ফলে দেশটি সবসময় দুর্বল জোট সরকারের হাতে থাকবে। শেষে জয় আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানান এই নির্বাচন ঠেকাতে সোচ্চার হওয়ার জন্য। তার কথায়, বাংলাদেশের মানুষ যদি আওয়ামী লীগকে ভোট না দিতে চায় সেটা তাদের অধিকার, কিন্তু আমাদের নির্বাচনেই অংশ নিতে দেওয়া হচ্ছে না, এটাই প্রশ্ন। জামাতকে রুখে দেওয়ার এটাই শেষ সুযোগ। এদিকে পটুয়াখালীর স্থানীয় জামায়াতের ইউনিয়ন সেক্রেটারিকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত, অপহরণ এবং তারই গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারার ঘটনাকে ন্যাক্কারজনক ও বর্বর হামলা উল্লেখ করে গভীর ক্ষোভ, দুঃখ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। রোববার 8 ফেব্রুয়ারি দিবাগত রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় জামায়াতে ইসলামীর একজন দায়িত্বশীল ইউনিয়ন সেক্রেটারিকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে অপহরণ এবং তার গর্ভবতী স্ত্রী, যিনি নিজেও চন্দ্রদ্বীপ ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগীয় দায়িত্বশীল, উনার পেটে লাথি মারা মানবতা ও সভ্যতার ইতিহাসে এক জঘন্যতম কলঙ্ক। একজন গর্ভবতী নারীর ওপর এই পাশবিক আক্রমণ প্রমাণ করে সন্ত্রাসীরা রাজনৈতিক শিষ্টাচার তো দূরের কথা, ন্যূনতম মানবিক মূল্যবোধও হারিয়ে ফেলেছে। নারীর মর্যাদা, মাতৃত্বের সম্মান ও অনাগত সন্তানের নিরাপত্তা সব কিছুকে পদদলিত করে চালানো এই সহিংসতা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়।
আমি স্পষ্টভাবে বলতে চাই, রাজনীতির নামে সন্ত্রাস, ভয়ভীতি ও নারীদের ওপর হামলা কখনোই গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না। বিএনপির সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এই অপরাধের সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপহৃত জামায়াত নেতার দ্রুত সন্ধান ও নিরাপদ মুক্তি, আহত দম্পতির যথাযথ চিকিৎসা এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। আমি দেশবাসী, বিশেষ করে নারীদের প্রতি আহ্বান জানাই, এই নারকীয় সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলুন। আজ যদি আমরা নীরব থাকি, আগামীতে কোনো মা বোনই নিরাপদ থাকবে না। সন্ত্রাসের বিরুদ্ধে ন্যায় ও মানবতার পক্ষে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।